আজকের আমরা তাহলে কি করব? মাধ্যমিক সেট টু পার্ট 4। তোমরা জানো সেট 2 এর কোশ্চেন আমাদের এখন চলছে। তো কি করছি আজকে? মাধ্যমিক সেট টু পার্ট 4। এই পার্ট 4 অর্থাৎ বিভাগ ঘ, এইখানে 3 নম্বরের প্রশ্ন 12খানা থাকবে। 3 নম্বরের প্রশ্ন 12খানা থাকবে। কত নাম্বার? 36 নাম্বার। 3 নম্বরের করে 12টি প্রশ্ন থাকবে, 36 নাম্বার। বিভাগ ঘ, মাধ্যমিক সেট টু পার্ট 4। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আগের ভিডিওতে আমাদের আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর যে প্রশ্নটা যে সেটটা আমি করাচ্ছি, ডেসক্রিপশনে সেই প্রশ্নের লিঙ্ক দেওয়া থাকবে। আগে তোমরা সেই প্রশ্নটি ডাউনলোড করবে, করে সেখান থেকে ভালো করে পরীক্ষা দেবে সময়ের মধ্যে, দিয়ে তারপরে উত্তরগুলো এখান থেকে চেক করে নিতে পারবে। তো আমরা চলি এবারে, প্রথমে শুরু করি বিভাগ খ। বিভাগ ঘ, বিভাগ ঘয়ের 4 নম্বরের দাগে, 4-এর দাগের যে প্রশ্নগুলো রয়েছে, 4-এর দাগ, এই 4-এর দাগে প্রথম এটা 4.1। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসকে উত্তপ্ত করায় চাপ ও আয়তন দুটোই দ্বিগুণ হয়ে গেছে। গ্যাসের অন্তিম উষ্ণতা কত? তো দেওয়া আছে কত? দেওয়া আছে T1 0 + 273 সমান 273 কেলভিন। P1 P, V1 V ধরে নিচ্ছি, বার করতে হবে। পরে যে চাপ আছে P2, সেটা হয়েছে প্রাথমিকের দ্বিগুণ। পরে V2 আয়তন, সেটা হয়েছে 2V। এই T2টা বার করতে হবে। সূত্র কি? P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এখান থেকে সমীকরণে বসালে P1 মানে P, V1 মানে V, T1 মানে হচ্ছে 273 সমান P2, P2 মানে হচ্ছে 2P, V2 মানে হচ্ছে 2V ডিভাইড বাই T2। এই T2টা আমাদেরকে বার করতে হবে। VP কাটলো, তাহলে T2 সমান এই যে 224 আর 273, 4 × 273 1092 কেলভিন। তার মানে উষ্ণতা কত? না, নির্ণেয় উষ্ণতা যেহেতু ডিগ্রি সেন্টিগ্রেডে মান দেওয়া ছিল, তাহলে নির্ণেয় উষ্ণতা 1092 - 273 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 819 ডিগ্রি সেন্টিগ্রেড। এই 819 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই জিনিসটা ঘটবে। উত্তর হবে 819 ডিগ্রি সেন্টিগ্রেড। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পরের প্রশ্নে রয়েছে। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হলো 4/1 গেল, 4/2। 2 নম্বর কোথায়? 2 নম্বর বলছে ধাতব সোডিয়াম Na কে অতিরিক্ত জলের সাথে সম্পূর্ণ বিক্রিয়া ঘটাতে হবে। সোডিয়াম Na প্লাস জলের সাথে বিক্রিয়া, জলের সাথে বিক্রিয়া করলে কি দাঁড়াবে? সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। ভর কত দেওয়া রয়েছে? সোডিয়ামের ভর হচ্ছে, সমতা বিধান কি আছে? H2O, না সমতা বিধান নেই। তো সমতা বিধান আমাদের করতে হবে প্রথমে। হাইড্রোজেন দুটো, 3টে, 2 হলো। এই হচ্ছে আমাদের সমতা বিধান করলাম। এবারে সোডিয়াম যেহেতু দেওয়া রয়েছে সোডিয়ামের ভর, তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর হয় 2 × 23 মানে হচ্ছে 46। আর কাকে বার করতে বলেছে? NaOH। NaOH মানে হচ্ছে 2 গুণ সোডিয়ামের 23 যোগ অক্সিজেনের 16 যোগ হাইড্রোজেনের 1 মানে 80। তাহলে 46 গ্রাম থেকে কত গ্রাম হচ্ছে? না, 46 গ্রাম Na থেকে NaOH হয় 80 গ্রাম। তাহলে 1 গ্রাম থেকে কত, আর 2.3 গ্রাম থেকে কত? Na থেকে হবে কত? 80, 46 গুণ 2.3 গ্রাম, দশমিক তুলে 10 করলাম, 23 2 46, 2 4 8 মানে 4 গ্রাম। তার মানে কত? NaOH কত গ্রাম হবে? 4 গ্রাম উৎপন্ন হবে। উৎপন্ন H2A STP তে আয়তন কত? আচ্ছা, এখানে যেটা হচ্ছে কত মোল? 1 মোল। 1 মোল মানে হচ্ছে 22.4 লিটার। তাহলে এই 2.3 থেকে কত লিটার হবে? তো 46 গ্রাম থেকে কত উৎপন্ন হচ্ছে? 22.4 লিটার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। তাহলে 2.3 গ্রাম থেকে কত হবে? 22.4 ডিভাইড বাই 46 × 2.3, 2
কাটলো 11.2 মানে হচ্ছে 1.12 লিটার। 1.12 লিটার হলো। তারপরে 4-3, 4-3 প্রশ্ন রয়েছে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা কি? না, একক দৈর্ঘ্যের কোনো পদার্থের উষ্ণতা একক বৃদ্ধি করলে প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ তার দৈর্ঘ্য প্রসারিত হয় তাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। গাণিতিক রূপ কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের? গাণিতিক রূপ, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপ, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত থেকে? 4.3। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে আলফা, দৈর্ঘ্যের প্রসারণ ডিভাইড বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু T2 মাইনাস T1, T2 মাইনাস T1। এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এসআই একক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এসআই একক হচ্ছে কেলভিন, কেলভিন ইনভার্স, কেলভিন ইনভার্স। তারপরে 4 কি বলছে? আলোক রশ্মি প্রিজমের ভিতর দিয়ে গেলে দেখা যায় চ্যুতিকোণ ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস। এটা সবাই জানো, বইতে করা রয়েছে, যে যেখানে টিউশন করছে সেখানে সবাই বা স্কুলে করিয়েছে তোমাদের, এটা তোমরা করবে। আচ্ছা, 4-5 কি বলছে? 4-5 বলছে আচ্ছা, একটি বস্তুর দৈর্ঘ্য 7.5, অর্থাৎ ও হচ্ছে বস্তু দৈর্ঘ্য। আচ্ছা, লিখি ভাষা দিয়ে। 4-5 বস্তু দৈর্ঘ্য দেওয়া রয়েছে 7.5। প্রতিবিম্ব দৈর্ঘ্য কত? প্রতিবিম্ব দৈর্ঘ্য দেওয়া রয়েছে, প্রতিবিম্ব দৈর্ঘ্য সমান রয়েছে 15 সেমি। এটা সেমি, এটাও দেওয়া রয়েছে সেমি এককে। আচ্ছা, বস্তু দৈর্ঘ্য প্রতিবিম্ব দৈর্ঘ্য, তাহলে রৈখিক বিবর্ধন কত? রৈখিক বিবর্ধন এম সমান সূত্র কি হয়? প্রতিবিম্ব দৈর্ঘ্য বাই বস্তু দৈর্ঘ্য। আগে প্রতিবিম্ব দৈর্ঘ্য উপরে, প্রতিবিম্ব দৈর্ঘ্য 15 ডিভাইড বাই বস্তু দৈর্ঘ্য 7.5। একক থাকে না, 2 এ কাটবে 2, তাহলে রৈখিক বিবর্ধন 2। এবারে বলেছে, প্রশ্নে বলেছে যে রৈখিক বিবর্ধন কত হবে, তো রৈখিক বিবর্ধন 2 হলো। এবারে বলছে প্রতিবিম্ব দূরত্ব কত? আচ্ছা, বস্তু দূরত্ব কি দেওয়া আছে? দেওয়া আছে। বস্তু দূরত্ব কত দেওয়া রয়েছে? বস্তু দূরত্ব দেওয়া রয়েছে 12 সেমি। তাহলে প্রতিবিম্ব দূরত্বটা কত হবে? প্রতিবিম্ব দূরত্ব কত? দূরত্ব সমান কত? এইটা সূত্র কি? না, রৈখিক বিবর্ধন এম সমান বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব। উপরে হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব। নিচে কি? নিচে হচ্ছে বস্তু দূরত্ব, বস্তু দূরত্ব কত দেওয়া রয়েছে? 12। এবারে এম, এম মানে কত দেওয়া রয়েছে? 2। উপরে হবে, আমি পুরো ভাষাটা লিখছি না, প্রতিবিম্ব দূরত্ব, নিচে 2। তাহলে প্রতিবিম্ব দূরত্ব সমান হচ্ছে 12 গুণ 2 মানে 24 সেমি, অর্থাৎ 24 সেমি দূরে প্রতিবিম্ব তৈরি হবে। এই হচ্ছে আমাদের গেল। এবার এই 4-5 অথবাতে একটা প্রশ্ন রয়েছে, 4-5 অথবাতে একটা প্রশ্ন রয়েছে, সেটা আমরা দেখি। 4-5 অথবা, অথবা কি বলছে? প্রতিসরাঙ্ক √2 মানে মিউ ইকুয়ালস টু √2। আলোক রশ্মির আপতন কোণ I ইকুয়ালস টু 45, চ্যুতি কোণ ডেল্টা ইকুয়ালস টু কত হবে? তো আমরা কি করব আগে? চ্যুতি কোণ ডেল্টা ইকুয়ালস টু কত? তো চ্যুতি কোণ ডেল্টা ইকুয়ালস টু হয় I মাইনাস আর, নয়তো R মাইনাস I, কিছু একটা হবে। তো আমরা আগে তাহলে আর বার করি। তাহলে মিউ সমান সূত্র কি? স্নেলের সূত্র, মিউ ইকুয়ালস টু সাইন I ডিভাইড বাই সাইন R। মিউ দেওয়া রয়েছে √2 সমান সাইন I মানে সাইন অফ 45 ডিগ্রি ডিভাইড বাই সাইন R। সাইন 45 মানে 1/√2 ডিভাইড বাই সাইন R। তাহলে সাইন R কি হলো? সাইন R ইকুয়ালস টু, এদিকে এলো √2, এবার নিচে নামলো, তাহলে 1/√2 ইন্টু √2 মানে 1/2, 1/2 মানে সাইন অফ 30। সাইন R ইকুয়ালস টু 30 ডিগ্রি। তাহলে আর কত? 30। তার মানে অতএব চ্যুতি কোণ কত? চ্যুতি কোণ ডেল্টা ইকুয়ালস টু I মাইনাস R, অর্থাৎ 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইকুয়ালস টু 15 ডিগ্রি। চ্যুতি কোণ 15 ডিগ্রি। এবারে ছবি আঁকতে বলছে, নিজেরা আঁকবে ছবিটা। তারপরে কি বলেছে? 4.6, 4-6
4/6 হচ্ছে 480 ওহম রোধের একটি তড়িৎ যন্ত্র। 480 ওহম রোধ আর ইকুয়ালস টু 480 ওহম একটি তড়িৎ যন্ত্রকে 240 ভোল্ট বিভব প্রভেদে যুক্ত করা হয়েছে। V ইকুয়ালস টু 240 ভোল্ট। 10 ঘন্টা, সময়টা কত দেওয়া রয়েছে? সময় 10 ঘন্টা। ব্যয়িত তড়িৎ শক্তি কত হবে? আচ্ছা, বিওটি মানে হচ্ছে বিওটি এককে প্রকাশ করতে বলছে। বিওটি পেতে গেলে আমাদের কি করতে হবে? কিলোওয়াট ঘন্টা। ক্ষমতাটা কিলোওয়াট এককে এবং তার সঙ্গে ঘন্টা গুণ। এবারে যেহেতু কিলোওয়াট ঘন্টা ক্ষমতার একক, তাহলে আগে আমাদের ক্ষমতা বার করতে হবে। তো ক্ষমতা পি সমান ভি আর দেওয়া রয়েছে, ভি স্কোয়ার বাই আর। ভি স্কোয়ার মানে হচ্ছে 240 ইন্টু 240 ডিভাইড বাই আর, আর মানে হচ্ছে 480, তার মানে 120। এত ওয়াট গেল, তো একে 120 ডিভাইড বাই 1000 করলে কিলোওয়াট দাঁড়াবে 0.12 কিলোওয়াট। 0.12 কিলোওয়াট। তো 0.12 কিলোওয়াট হলে এখন তাহলে আমাদের কত হবে? বিওটি এককে তড়িৎ শক্তি ব্যয়, তড়িৎ শক্তি ব্যয় তড়িৎ শক্তি ব্যয় গেল টু কত? এই কিলোওয়াটের সাথে সময় গুণ, মানে 0.12 ইন্টু সময় দেওয়া রয়েছে 10 আওয়ার, এত বিওটি। তার মানে 1.2 বিওটি তড়িৎ শক্তি ব্যয়। 1.2 বিওটি তড়িৎ শক্তি ব্যয়। এবারে অথবাতে একটা কোশ্চেন রয়েছে এখানে, এটা হচ্ছে কত? এটা হচ্ছে 4.6 এর গেল। এবারে 4.6 এর অথবাতে একটা প্রশ্ন রয়েছে, এই দাগেরই অথবাতে একটা প্রশ্ন। অথবাতে কি প্রশ্ন রয়েছে? অথবাতেও একটা অঙ্ক রয়েছে, 2 ওহম 3 ওহম 4 ওহম রোধগুলিকে শ্রেণী সমবায়ে যুক্ত করেছে, আবার সমান্তরাল সমবায়ে যুক্ত করেছে। দুই ক্ষেত্রে প্রাপ্ত তুল্য রোধের অনুপাত কত? মানে শ্রেণী সমবায়ে যুক্ত করলেও তুল্য রোধ কত হবে, সমান্তরাল সমবায়ে যুক্ত করলেও তুল্য রোধটা কত হবে। তো প্রথমে শ্রেণীর ক্ষেত্রে যদি যুক্ত করি শ্রেণীতে, তাহলে সেক্ষেত্রে তুল্য রোধ আর এস ইকুয়ালস টু 2 + 3 + 4 9 ওহম। আর যদি সমান্তরালে যুক্ত করি সমান্তরাল, তাহলে সেক্ষেত্রে কি হবে না, আর পি 1/RP বার হবে, 1 ডিভাইড বাই RP ইকুয়ালস টু 1/2 প্লাস 1/3 প্লাস 1/4 সমান এত ওহম। এখন তুল্য রোধ কত? তাহলে অনুপাত কি হবে না, আচ্ছা এখানে হয়নি, এখন এখানে আরপিটা বার করি। আরপি ইকুয়ালস টু উল্টে যাবে 12/30 ওহম। তাহলে আর এস ইস টু আরপি ইকুয়ালস টু 9:12/30। তার মানে 39:4 অনুপাত 39:4। কোন ক্ষেত্রে তুল্য রোধের মান বেশি? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান বেশি হয়, আমরা জানি। তো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান বেশি। এই গেল। তড়িৎচুম্বকীয় পরে 4.7 এ বলছে তড়িৎচুম্বকীয় সংক্রান্ত লেন্জের সূত্র, এগুলো আছে বইতে। আর লেন্জের সূত্রের সংরক্ষণ সূত্র মেনে চলে, এগুলো দেখাতে হবে, বইতে করা রয়েছে, বা যে যেখানে পড়ো বা স্কুলে তোমাদের এগুলো করানো থাকে। আমি আর ওগুলো করছি না, আমি মেন জাস্ট অঙ্কে পাঠের উপরটা জোর দিচ্ছি, যেখানে যেখানে অঙ্ক থাকে। যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যেতে পারে। 4.8 4.8 কি? 4.8 বলছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, 4.8 বলছে তেজস্ক্রিয় পরমাণু কেন্দ্রকে 92টি প্রোটন এবং 143টি নিউট্রন কণা আছে। একে তাপীয় নিউট্রন দ্বারা আঘাত করলে পারমাণবিক, আচ্ছা, বিভাজনের যে বিক্রিয়াটা তোমাদের রয়েছে, সেই বিভাজনের বিক্রিয়াটাকে লিখে দিতে হবে। বিভাজনের বিক্রিয়াটা লিখে দিলে সেটাই তার উত্তর হবে। এবং আরেকটা প্রশ্ন বলেছে, কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া নক্ষত্রের শক্তির উৎস? কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া নক্ষত্রের শক্তির উৎস? তো নক্ষত্রের শক্তির উৎস কোন ধরনের বিক্রিয়া? নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজনই হচ্ছে নিউক্লিয় বিক্রিয়া নক্ষত্রের শক্তির উৎস, অর্থাৎ নিউক্লিয় সংযোজন শক্তির উৎস। 4.9 বলছে, আধুনিক পর্যায় সারণীতে কয়টি পর্যায় কয়টি শ্রেণী আছে? 4.9 কয়টি পর্যায়, পর্যায়ের সংখ্যা কয়টি? পর্যায় আছে 7টি। শ্রেণী কটা? শ্রেণী রয়েছে 18টি। আধুনিক পর্যায় সারণী বলেছে, সেখানে মেন্ডেলিভের পর্যায় সূত্রটি লেখো। পরে একই সঙ্গে একটা প্রশ্ন রয়েছে 4.9 এর একই সঙ্গে প্রশ্ন, যে মেন্ডেলিভের পর্যায় সূত্র। মেন্ডেলিভের পর্যায় সূত্র হচ্ছে
বিভিন্ন মৌল তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে ভৌত ও রাসায়নিক ধর্মগুলি পর্যায়ক্রমে পরিবর্তিত হয়। এটা হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণীর সূত্র। মেন্ডেলিভের পর্যায় সূত্রটা কি না, বিভিন্ন মৌলের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়। এটি হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সূত্র। ক্রমবর্ধমান পারমাণবিক ব্যাসার্ধ অনুসারে সাজাও। পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমে এবং উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধটা বাড়ে। তাহলে যেহেতু এখানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এগুলো রয়েছে, নিচের দিকে গেলে বাড়ে, তার মানে উপরের দিকে কম। উপরের দিকে কম মানে লিথিয়ামের কম, তার থেকে বেশি সোডিয়াম, তার থেকে পারমাণবিক ব্যাসার্ধ বেশি পটাশিয়ামের। এই হলো উত্তর। 4.10 কপার তড়িৎ বিশোধনের ক্ষেত্রে নিচের বিষয়গুলি উল্লেখ করো। ব্যবহৃত তড়িৎদ্বার। 4.10 তড়িৎদ্বার। তড়িৎদ্বার কি কি? ক্যাথোডে কি থাকে? ক্যাথোড বিশুদ্ধ কপার দণ্ড। বিশুদ্ধ কপার দণ্ড। অ্যানোড কি থাকে? অ্যানোড হচ্ছে অবিশুদ্ধ কপার দণ্ড, বা যাকে ব্লিস্টার কপারও বলা হয়। অবিশুদ্ধ কপার দণ্ড, যাকে ব্লিস্টার কপারও বলা হয়। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি না, H2SO4 মিশ্রিত H2SO4 মিশ্রিত CuSO4 এর দ্রবণ। এইটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে ব্যবহার করতে হবে। আচ্ছা, বিক্রিয়াটা কি হবে? ক্যাথোড বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া। ক্যাথোড বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া কি হয়? ক্যাথোডে কি ঘটে? Cu2+ দুটো ইলেকট্রন গ্রহণ করে নেয়, নিয়ে Cu তে অর্থাৎ কপার ধাতু তৈরি করে, পরিশোধন হলো। অ্যানোডে কি হবে? অ্যানোডে অবিশুদ্ধ কপার দণ্ড ক্ষয় হতে থাকে, অর্থাৎ Cuটা দুটো ইলেকট্রন বর্জন করে Cu2+ এ পরিণত হয়। এটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া। নাইট্রোজেন প্রস্তুতির নীতি বিক্রিয়া সমীকরণ সহ লেখো। নাইট্রোজেন প্রস্তুতি লিখতে হবে। আচ্ছা, তারপরে আছে লাইকার অ্যামোনিয়া আর আপেক্ষিক গুরুত্ব 0.88 আপেক্ষিক গুরুত্ব। তারপরে বলছে যে ইথিলিনের গঠন সংকেতের সাহায্যে দেখাও। ইথিলিনের গঠন সংকেত। ইথিলিনের গঠন সংকেত। ইথিলিনের গঠন সংকেতের সাহায্যে দেখাতে হবে। 4.12 ইথিলিনের গঠন সংকেত। ইথিলিন মানে হচ্ছে C2H4। এইটার গঠন সংকেত, কার্বন দুটো, হাইড্রোজেন 4খানা রয়েছে, বন্ধন মেলাতে গেলে মাঝে দ্বিবন্ধন। তাহলে এই যে হচ্ছে গঠন সংকেত। এই গঠন সংকেত দেখে আমাদের বলতে হবে এটা একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো কি দেখতে পাচ্ছি? কার্বন কার্বনের দ্বিবন্ধন রয়েছে। এই যে এটা কি বন্ধন? এটা রয়েছে দ্বিবন্ধন। দ্বিবন্ধন থাকলে কি হয়? দ্বিবন্ধন থাকা মানে অ্যালকিন, অ্যালকিন যৌগ। তো অ্যালকিন যৌগ কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে পড়ে। তাহলে এটি একটি দ্বিবন্ধন রয়েছে, তাই এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এই গঠনেই বোঝা যাচ্ছে দ্বিবন্ধন। দ্বিবন্ধন মানে অ্যালকিন, অ্যালকিন মানে হচ্ছে সেটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তারপরে কি, এখানে একটা আইইউপিএসি নাম বলা রয়েছে, CH3 CH2 COOH। এইটার আইইউপিএসি নাম। তো কার্বনের উপরে নাম্বারিং করে দিই। কটা কার্বন? তিনটে কার্বন। তিনটে কার্বন মানে প্রোপ, আন, আর COOH যুক্ত আছে মানে ওয়িক অ্যাসিড। ওয়িক অ্যাসিড, প্রোপ আন ওয়িক অ্যাসিড, যাকে আর একটু ছোট করে যদি তোমরা লিখতে চাও প্রোপানোয়িক অ্যাসিড বললেও হয়। এই হচ্ছে তার আইইউপিএসি নাম। এই হলো আমাদের 4.2 12টা কোশ্চেন। আর যেগুলো আমাদের থিওরি প্রশ্ন রয়েছে সেগুলো আমি করালাম না, ওগুলো তোমাদের ক্লাসে হয়েছে, যে যেখানে টিউশনে করো সেখানে হয়েছে, বইতে রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নেবে, নয়তো লং ভিডিও হয়ে যাবে অনেকটা প্রত্যেকটা করাতে গেলে। তাই আমি গণিত পার্টটা যেটা রয়েছে, গণিতে বা ছোট ছোট যে প্রশ্নগুলো রয়েছে সেইগুলো আলোচনা করলাম। প্রশ্ন ডেসক্রিপশনে রয়েছে, সেখানে স্ক্যানার থাকবে, সেগুলো তোমরা করতে পারো। আর আর তোমরা যারা নতুন দেখছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো, ভালো লাগলে লাইক করো। যদি কোনো প্রয়োজন হয় নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোথায় তোমাদের অসুবিধা হয়েছে, সেই সম্বন্ধে আমরা ফুল ডিটেলসে ক্লাস করব। এরপরে আমরা সেট 2 করলাম, এরপরে আমাদের সেট 3 আসবে। তাই সর্বদা খেয়াল রাখো, আমাদের চ্যানেল আলোক বলয়কে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন যাবে।
পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখো। সেট 3 কিছুদিনের মধ্যেই আবার আসছে। মাধ্যমিকের জন্য অত্যন্ত এই সেটগুলো তোমরা প্র্যাকটিস করো। খুবই অনেক প্রশ্ন হয়তো এখান থেকে কমন পাবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করো। সামনেই আসছে 3 নম্বর সেট, কিছুদিন পরে আসবে।